আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটু জয়েন হয়ে যাও সবাই, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকে আমাদের টপিক মেডিকেল জিকে। আমরা সেকেন্ড ক্লাসে চলে আসছি। আজকে আমরা কথা বলবো ভাষা আন্দোলন নিয়ে। ওকে, ঠিক আছে, সবাই শুরু করে দিই। বোর্ডটা ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, কিছু ঠিক থাকে একটু শুরু করে দেবো ইনশাআল্লাহ। চলে আসো, আমরা আজকে আমরা কথা বলবো 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, বলছি 47 থেকে 1952। হ্যাঁ, 1947 সাল থেকে 1952 সাল আমরা মেনলি হলো ভাষা আন্দোলনের কথা বলবো। আমরা 1947 সালে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আছে, এগুলো একটু আমরা সিরিয়ালি বলে যাই। তারপরে দেখো, যখন 1947 সালের দিকে পূর্ব পাকিস্তান বা যদি বলা যায় পুরো পাকিস্তানের জনগণ মানে জনগণ ছিল টোটাল 4 কোটি বা সামথিং, 4 কোটির চেয়ে একটু বেশি। হ্যাঁ, এর মধ্যে দেখো বাংলায় কথা বলতো এরকম মানুষজন ছিল পূর্ব পাকিস্তানে বাংলায় কথা বলতো এরকম মানুষ ছিল হলো কি 56.04%। হ্যাঁ, তাহলে মানে পূর্ব বাংলাদেশে কি আছে, বাঙালির সংখ্যাটা কি ছিল, বেশি ছিল। বাট তারপরেও পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটাতে কি ছিল, উর্দুই আমাদের কি মানে ওই সময় উর্দুই কি ছিল প্রধান রাষ্ট্রভাষা ছিল। বাট প্রথম এই যে বাংলা যে একটা মানে ভাষা, যে এই ভাষাটা যে আমাদের ভাষা, এই ভাষাটাকে যেমন এটাকে রাষ্ট্রভাষা হিসেবে সম্মান দেওয়া উচিত, এই জন্য গণপরিষদে সর্বপ্রথম একজন ব্যক্তি, তিনি হলো কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, উনি সর্বপ্রথম কি করলো এবং গণপরিষদে কি করলো, এটা উত্থাপন করলো যে সরকারি কাজে অবশ্যই বাংলা ভাষাকে ব্যবহার করা উচিত। হ্যাঁ, এটা প্রায় মেডিকেল বলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে যে বাংলাকে প্রথম কে, ঠিক আছে, গণপরিষদে কি করছে, উত্থাপন করছিল। হ্যাঁ, ধীরেন্দ্রনাথ দত্ত, ওনার বাড়ি কোথায়, বাড়ি হলো কুমিল্লা। হ্যাঁ, উনি কি করছেন, সর্বপ্রথম বাংলাকে সর্বপ্রথম গণপরিষদে, ঠিক আছে, বাংলাকে সরকারি কাজে ব্যবহার করার জন্য, ঠিক আছে, বাংলাকে সরকারি কাজে ব্যবহারের জন্য উনি সর্বপ্রথম কি করেন, প্রস্তাব দেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটা একদম 3 স্টার দিয়ে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওনার বাড়ি কই, কুমিল্লা। উনি কে ছিল, গণপরিষদের একজন সদস্য ছিল এবং গণপরিষদের এই সদস্যের নাম কি, বীরেন্দ্রনাথ দত্ত। উনি সর্বপ্রথম কি করছেন, উনি বললো যে যেহেতু আমরা বাঙালি আমাদের প্রধান ভাষা বাংলা, এবং বাংলার পূর্ব পাকিস্তানের 4 কোটি মানুষের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 56% মানুষ বাংলায় কথা বলে। সো আমরা এই বাংলাকে কি করব, সরকারি কাজে ব্যবহারের জন্য একটা ভাষা হিসেবে আমরা চাই আর কি। এই জন্য উনি গণপরিষদে সর্বপ্রথম, এটা প্রায় আসে যে ভাষা আন্দোলনে কোন ব্যক্তির অবদান অনস্বীকার্য, সেটা হলো ধীরেন্দ্রনাথ দত্ত। ওনার বাড়ি কোথায়, ওনার বাড়ি হলো কুমিল্লা। উনি কি ছিল, গণপরিষদের সদস্য ছিল। উনি কি বলছেন, সরকারি কাজে এই বাংলাকে ব্যবহারের জন্য প্রথম প্রস্তাব দেন। ওকে, এবং ওনার পক্ষে কিছু ব্যক্তি ছিল এবং ওনার বিপক্ষে কিছু ব্যক্তি ছিল। হ্যাঁ, যাই হোক, এটা স্বাভাবিক, কোনো একটা জিনিসের জন্য কি থাকবে, অবশ্যই পক্ষে থাকবে এবং কি থাকবে, অবশ্যই বিপক্ষের কিছু কি থাকবে, ব্যক্তি থাকবে। ঠিক আছে, এছাড়াও মাঝে মাঝে পরীক্ষা আসে যে বাংলার দুজন সাহিত্যিক এই ভাষা আন্দোলনের সাথে কি ছিল, ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেটা হলো, মনে রাখবা, ভাষা আন্দোলনের সাথে সাহিত্যিক। হ্যাঁ, সাহিত্যিক দুজনের নাম মনে রাখবে, একজন তোমরা সবাই চেনো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, একজন হলো কি বলছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর আরেকজনের ক্ষেত্রে মনে রাখবে আবুল মনসুর আহমেদ। হ্যাঁ, আরেকজন হলো আবুল মনসুর আহমেদ। হ্যাঁ, মনসুর আহমেদ, এই দুজনের নাম একটু মনে রাখো। হ্যাঁ, এই মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম পূর্ব পাকিস্তানে মোট জনসংখ্যা ছিল প্রায় 4 কোটি সামথিং আরো, ঠিক আছে, 4 কোটি সামথিং। এর মধ্যে বাংলায় কথা বলতে প্রায় 56% মানে মানুষ। এই জন্য বিজ্ঞানী প্রথম কি করলো, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, উনি গণপরিষদে এই বাংলাকে সরকারি কাজে ব্যবহারের জন্য প্রস্তাব দেন। এবং ওনার প্রস্তাবের পক্ষে কিছু ব্যক্তি ছিল এবং বিপক্ষে কিছু ব্যক্তি ছিল। এগুলো দেখতে পারলে ভালো, আপনার দেখতে পারলে দরকার নাই। আর ভাষা আন্দোলনের জন্য সাহিত্যিক দুজনের নাম যদি মনে রাখো, একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন আবুল মনসুর আহমেদ। ওকে, আচ্ছা, তারপরে যারা লাস্ট বিসিএস একটা কোশ্চেন আসছিল 1948 সাল থেকে 1952 সাল, এই যে সালটা, এই সালের মধ্যে, ঠিক আছে, ভাষা দিবস হিসেবে কোন তারিখটা
এগুলো গণনা করা হতো, ঠিক আছে। আমরা যেমন বর্তমানে জানি বর্তমানে ভাষা দিবস হিসেবে বলি আমরা 21শে ফেব্রুয়ারিকে, বাট এই 21শে ফেব্রুয়ারি কিন্তু আগে ছিল না, অর্থাৎ এই 1948 থেকে 1952 সালে, ঠিক আছে, এই সাল পর্যন্ত, ঠিক আছে, ভাষা দিবস ছিল 11ই মার্চ। হ্যাঁ, 11ই মার্চ, খুব ইম্পর্টেন্ট, এটা একদম খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো মনে রাখবে, এটা লাস্ট বিসিএস আসছে। হ্যাঁ, তাহলে কি বলছি আমরা 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত, এই সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালিত হইতো কোন তারিখটা? 11ই মার্চ। 11ই মার্চ, এটার মধ্যে আবার পরীক্ষা যায় 21শে ফেব্রুয়ারি দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1948 থেকে 52 এর মধ্যে ছিল হলো 11ই মার্চ। এর পরবর্তীতে 1953 সাল থেকে আমরা কি করি? 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করি বা পালিত হয়। তাহলে 1948 থেকে হলো 52 সাল পর্যন্ত যদি আসে, তাহলে আনসার কিন্তু তখন কি 11ই মার্চ। এই কথাটা যাতে মনে থাকে। তারপর একটা কোশ্চেন বারবার আসে যে বলা হয় এই ভাষা আন্দোলনের জন্য একটা বিভিন্ন প্রতিষ্ঠান অনেকভাবে কাজ করছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটা আমাদের ভাষা আন্দোলনের জন্য কি গুরুত্বপূর্ণ অবদান রাখছে তার নাম হলো তমুদ্দুন মজলিস। হ্যাঁ, তমুদ্দুন মজলিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তমুদ্দুন মজলিস, তাহলে ভাষা আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংগঠন ছিল তার নাম কি ছিল? তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস একটা কি সংগঠন ছিল? একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। হ্যাঁ, সাংস্কৃতিক সংগঠন ছিল, এটা পরীক্ষায় আসবে মাঝে মাঝে। হ্যাঁ, তাহলে এটা কি সংগঠন ছিল? তমুদ্দুন মজলিস একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। হ্যাঁ, এবং কি বলছি ভাষা আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোন সংগঠনটা রাখছে? এটা হলো কি তমুদ্দুন মজলিস। হ্যাঁ, এটার প্রতিষ্ঠা কাল কবে এটাও ইম্পর্টেন্ট, এটা হলো 1 সেপ্টেম্বর 1947। এটার কি বলছি? 1 সেপ্টেম্বর 1947। হ্যাঁ, 1 সেপ্টেম্বর কি 1947। হ্যাঁ, 1 সেপ্টেম্বর 1947, ঠিক আছে। এবং এই তমুদ্দুন মজলিসি সর্বপ্রথম বলছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। হ্যাঁ, ওনারা বলছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষাটা বাংলা হবে না উর্দু হবে, এই নিয়ে একটা পুস্তক কি করছিল? প্রকাশ করছিল। এবং ওটার যে লেখক ছিল, ওটার যে আহ্বায়ক ছিল, এই তমুদ্দুন মজলিসের প্রধান যে আহ্বায়ক ছিল তার নাম ছিল আবুল মনসুর আহমেদ। তার নাম কি? আবুল মনসুর আহমেদ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে তমুদ্দুন মজলিস এর আহ্বায়ক যে ছিল, এই আহ্বায়কের নাম কি ছিল? আবুল মনসুর আহমেদ। হ্যাঁ, একটু ভুল বলছি, আবুল কাসেম ছিল, উনি কি মনসুর আহমেদ বললাম? তাহলে আবুল কাসেম আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই যে আহ্বায়ক ছিল তার নাম হলো অধ্যাপক আবুল কাসেম আর কি। হ্যাঁ, তমুদ্দুন মজলিসের যে আহ্বায়ক ছিল তার নাম ছিল কি? আবুল কাসেম। ওনারা কি করলো? ওনারা একটা কি বলে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে না উর্দু হবে এটা নিয়ে একটা পুস্তিকা প্রকাশ করলো। হ্যাঁ, এই প্রথম যে পুস্তিকা প্রকাশ করলো ওটার লেখক কে ছিল? এই আবুল কাসেম ছিল, ঠিক আছে। ওনার নামটা একটু মনে রেখো। ওনার সাথে আরো দুজন ব্যক্তি ছিল, যদি একটু মনে রাখতে পারো ভালো, ঠিক আছে। এই যে একজনের নাম আমি একটু আগে লিখে ফেলছিলাম, এটা হলো আবুল মনসুর, ঠিক আছে। আর আরেকজনের নাম হলো কাজী মুতাহার হোসেন। হ্যাঁ, এটা একবার বিসিএস আসছিল, এই জন্য একটু লিখে রাখতে পারো। হ্যাঁ, বলছিল তমুদ্দুন মজলিসের ওই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা যে বাংলা না উর্দু হবে, এই যে পুস্তিকার লেখককে বা তমুদ্দুন মজলিসের সাথে কে কে রিলেশন ছিল, মানে কে কে সংগঠিত মানে কি যুক্ত ছিল? একজন তো বলছি একজন আহ্বায়ক ছিল, আহ্বায়কের নাম হলো কি? আবুল কাসেম। হ্যাঁ, আর এছাড়া আর কে কে ছিল? আবুল মনসুর আহমেদ আর কাজী মুতাহার হোসেন। হ্যাঁ, এই তিনজনই তমুদ্দুন মজলিসের সাথে কি ছিল? ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল। যাই হোক, তিনজনের নাম মনে না রাখলেও অ্যাটলিস্ট আবুল কাসেমের নামটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ কি ছিল? তিনি তমুদ্দুন মজলিসের কি ছিল? আহ্বায়ক ছিল। ওকে, এবং আমরা বলছি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1 সেপ্টেম্বর 1947 সাল, ঠিক আছে। আর আমরা বলছি 1948 থেকে 52 মধ্যে কি সবচেয়ে ভাষা দিবস হিসেবে পালিত হতো কোন তারিখটা? 11ই মার্চ। এই কথাগুলাই 1947 থেকে 52 মোটামুটি আমরা যেগুলো বলছি এর বাইরে কথা ইনশাআল্লাহ আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তো আমরা চলে আসো এরপরে যে সংগঠনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো, একটু এরকম বসে দিলাম। হ্যাঁ, এরপরে যে সংগঠনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আরো কিছু সংগঠন আছে বাট তোমাদের লেভেল আসলে মেডিকেলের জন্য সব সংগঠন ইম্পর্টেন্ট না, সো ওগুলো আমি আর স্কিপ করলাম। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি তমুদ্দুন মজলিস, সেটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকি যেটা মনে রাখবা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এর পরবর্তীতে যে সংগঠনটা সবচেয়ে বেশি অবদান রাখছে সেটা হলো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর প্রতিষ্ঠাকাল, ঠিক আছে, বা এর প্রতিষ্ঠাকাল ছিল 31শে জানুয়ারি 1952 সাল। হ্যাঁ,
31 জানুয়ারি 1952, খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় যদি কথা থাকে তাহলে আনসার হলো 31 জানুয়ারি 1952 সাল। হ্যাঁ, এর যে আহ্বায়ক ছিল, ঠিক আছে, এর যে আহ্বায়ক ছিল তার নাম ছিল কাজী গোলাম মাহবুব। হ্যাঁ, কাজী গোলাম মাহবুব, ঠিক আছে। এর যে আহ্বায়ক ছিল তার নাম হলো কাজী গোলাম মাহবুব। হ্যাঁ, আর এর যে উদ্যোক্তা ছিল, উদ্যোক্তারা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা একটু প্লাস মাইনাস দিয়ে মনে রেখো, ঠিক আছে। তারপর তোমার নামটা জানোই, যেটা একটু বলে দিতেছি। তোমার নাম ছিল মাওলানা ভাসানী। হ্যাঁ, ঠিক আছে। এই তার আমরা বলছি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়েছে? 31 জানুয়ারি। সালটা হচ্ছে তারিখটা ইম্পর্টেন্ট বেশি, কেন? কারণ সাল তো 52 সবাই জানে। হ্যাঁ, আবার তুমুদ্দিন মজলিসের জন্য সালটা ইম্পর্টেন্ট, কারণ ওটা কিন্তু 1952 না, ওটা কিন্তু 1947 সালে প্রতিষ্ঠিত। এই জন্য বলা হয় প্রথম কোন সংগঠনটা কি করছে ভাষা আন্দোলনের জন্য, মানে প্রথম বলে সংগ্রাম করছে, সেটা তুমুদ্দিন মজলিস। হ্যাঁ, ওটা একটা কি সংগঠন? আর একটা সাংস্কৃতিক সংগঠন। ওটা প্রতিষ্ঠাকাল 1 সেপ্টেম্বর 1947। ওটা আহ্বায়ক কে ছিল? ওটা আহ্বায়ক ছিল আবুল কাসেম, ঠিক আছে। আর ওর সাথে আর কে কে ছিল? আবুল মনসুর আহমেদ এবং কাজী মোতাহার হোসেন। ওকে, আচ্ছা। আর এই সর্বদলীয় কেন্দ্রীয় যদি বলে তাহলে 31 জানুয়ারি 1952। আর এই যে আহ্বায়ক ছিল তার নাম হলো কাজী গোলাম মাহবুব। হ্যাঁ, এই মোটামুটি। তারপরে চলে আসো, যখন এরকম আন্দোলনের মুখে পড়ে গেল, তখন পাকিস্তান সরকার কি করলো? 1952 সালের 20 ফেব্রুয়ারি যখন তারা হলো এরকম দেখলো, তখন তারা, সরি 20 ফেব্রুয়ারি না, তারা হলো কি করলো, সারা দেশে কি করলো, 21 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য, 21 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য কি করলো, সারা দেশে 144 ধারা জারি করলো। এবং পরবর্তীতে বাঙালিরা চিন্তা করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম লীগ হলের ওই জায়গা থেকে তারা চিন্তা করলো যে না, আমাদের রাষ্ট্রভাষা আমরা অবশ্যই বাংলা চাই। এই জন্য তারা কি করলো, 20 তারিখে 20 ফেব্রুয়ারি কি করলো, প্রথম এই যে ই ছিল কি বলে 144 দ্বারা, এটা বঙ্গের জন্য তারা কি করলো, প্রথম আন্দোলন শুরু করলো। ওকে, তাহলে 20 ফেব্রুয়ারি প্রথম কি করলো, এই যে আমাদের কি বলে 144 ধারা দিয়েছিল পাকিস্তান সরকার, ওটাকে ভাঙার চেষ্টা করলো। হ্যাঁ, এবং এখানে কি করলো, পুলিশ গুলি করার ফলে আমাদের কিছু কি হলো, কিছু ভাই কি হলো, শহীদ হয়ে গেল। এবং এটা বারবারই আসে যে এলো, এই ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম কি? হ্যাঁ, ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম কি? হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদ, ঠিক আছে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ যদি আসে তাহলে আনসার হবে রফিক। হ্যাঁ, এখন কোশ্চেনটা অনেক সময় ঘুরে আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে ছিল। হ্যাঁ, শহীদ আবার কি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না? তো অনেক সময় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে ছিল, ওনার নাম হলো আবুল বরকত। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ছিল? আবুল বরকত। হ্যাঁ, উনি মারা যায়, সরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ছিল? আবুল বরকত। হ্যাঁ, ওর ডাক নাম আবার ছিল আবাই, এটা অনেক সময় আসে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ছিল? আবুল বরকত। আর প্রথম শহীদ কার নাম বলছি? রফিক। হ্যাঁ, প্রথম শহীদের নাম কি বলছি? রফিক। হ্যাঁ, এটা একটু মনে রেখো মোটামুটি, তাহলে হবে। আচ্ছা, তারপর চলে আসো ভাষা আন্দোলনের তারিখ। এটা সবাই জানো, ভাষা আন্দোলনের তারিখ। এটা যে ভাই না জানার কিছু নাই, এটা হলো 21 ফেব্রুয়ারি, ঠিক আছে, 1952 না? এটা তো জানোই, বাট এটা কি পরীক্ষা আসবে? না, আসবে না। তাহলে আসবে কি? আসবে হলো এটার বাংলা সালটা। হ্যাঁ, আর এটার বাংলা তারিখটা। দেখো, বাংলা সাল, ইংরেজি থেকে বাংলা সাল বের করার খুব সুন্দর একটা পদ্ধতি আছে, মনে রাখবা। এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, দেখো, এটা বসে দিলাম। তার প্রথম শহীদ রফিক, আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আনসার আবুল বরকত। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি কি বলছি, তারিখ থেকে 21 ফেব্রুয়ারি 1952। 1952 থেকে মনে রাখবা, যে কোনো ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার নিয়মটা কি? প্রথম যেটুক থাকে এটা থেকে 6 বিয়োগ, ঠিক আছে, আর দ্বিতীয় যেটুক থাকে এটা থেকে সাথে 6 যোগ, ঠিক আছে। তাহলে দেখো 19 থেকে যদি 6 বাদ দেই তাহলে আনসার হলো 13, আর 52 সাথে যদি 6 যোগ করি আনসার হলো কত? 58। তার মানে এই 1952 সালের বাংলা সালের নাম হলো কত? 1358। ধরো তোমাকে 2000 হলো কি বললাম, 22 বললাম, তাহলে এটা কত হবে? তাহলে এদিকে হলো 6 বাদ আর এদিকে হলো 6 যোগ। হ্যাঁ, তাহলে দেখো 20 থেকে যদি 6 বাদ দিই তাহলে 14, আর 22 এর সাথে যদি 6 যোগ করি তাহলে কত হয়? 28। হ্যাঁ, তাহলে 1428। দেখছো কত সহজ? ঠিক আছে, তাহলে তুমি 2020 বের করতে পারবা। তাহলে 2020 কি হবে ভাই? 6 বিয়োগ হবে আর 6 কি হবে? যোগ হবে। তাহলে এটা হবে 14 আর কত? 26। দেখছো? তাহলে 2020 সাল কি বাংলা সালে কত তারিখ ছিল, মানে কত সাল ছিল? 1426। হ্যাঁ, তার মানে মুখস্থের দরকার নেই। অনেকে মুখস্থ করে যে 1300, মানে 1952 আর 1358। হ্যাঁ, দরকার নাই, 6 বাদ দিবা আর 6 যোগ করবা, দেখবা সবগুলো আনসার পেয়ে গেছো। হ্যাঁ, তাহলে 1952 মানে 6 বাদ দিলে হলো 13, আর পরের টুকতে 6 বাদ দিলে কত? 58। তার মানে 1358 সাল। হ্যাঁ, এই তাহলে বাংলা কত? 1358 বঙ্গাব্দ। হ্যাঁ, এই 1358 বঙ্গাব্দের তারিখটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারিখটার ক্ষেত্রে মনে রাখবা 8ই ফাল্গুন। হ্যাঁ, তাহলে 21 ফেব্রুয়ারি বাংলা তারিখ কত? 8ই ফাল্গুন 1300 কত? 58। হ্যাঁ, 8ই ফাল্গুন 1300 কত? 58। হ্যাঁ, আর ওই দিন কি বার ছিল? আমি বলছি যে মনে রাখবা, মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন ভিত্তিক যতবার আছে সববারই মোটামুটি ম্যাক্সিমাম বৃহস্পতিবার। তাহলে কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, আমরা বলি যেটা যে ভাষা আন্দোলন, দেখো ভাষা, ভাষা আন্দোলনের যে বার ছিল, ঠিক আছে, ভাষাটা কি ভ দিয়ে শুরু, সো এটাও কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ,
আমরা বলছিলাম 25শে মার্চ। 25শে মার্চ কি বার? 25শে মার্চও কি হয়? বৃহস্পতিবার। তাহলে একটু খালি ব্যতিক্রম, সেটা 26শে মার্চ। কেন? কারণ 26শে মার্চ ভাই, 25শে মার্চ যদি বৃহস্পতিবার হয়ে যায় তাহলে 26শে মার্চ তো অবশ্যই শুক্রবার। এই তাহলে বারের কাহিনী শেষ। হ্যাঁ, ওকে, একটু ক্লিয়ার? তারপর চলে আসো, ভাষা আন্দোলনের সময় একটা দৈনিক ছিল, খুব ইম্পর্টেন্ট। বলা হয় ভাষা আন্দোলনের যে মুখপাত্র, ওই দৈনিকটার নাম ছিল, ঠিক আছে, যে দৈনিকটা ছিল ওটার নাম ছিল সাপ্তাহিক সৈনিক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, সাপ্তাহিক সৈনিক। হ্যাঁ, তাহলে ভাষা আন্দোলনের জন্য যে সৈনিক মানে দৈনিক পত্রিকাটা ছিল তার নাম হলো সাপ্তাহিক সৈনিক। এটা ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলা হয় ভাষা আন্দোলনের মুখপাত্র বলা হয় অনেক সময়। হ্যাঁ, ভাষা আন্দোলনের মুখপাত্র কোন জিনিসটা? ভাষা আন্দোলনের মুখপাত্র আনসার আসলে কি সাপ্তাহিক এলো কি সৈনিক। হ্যাঁ, ধরো আমাদের বর্তমানে কি আছে, প্রথম আলো আছে, ইত্তেফাক আছে, অমুক আছে, তমুক আছে। তাহলে ভাষা আন্দোলনের সময় যে দৈনিকটা ছিল ওটার নাম ছিল কি, বা ভাষা আন্দোলনের যে মুখপাত্র এটাকে বলা হয় সাপ্তাহিক সৈনিক। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় সাপ্তাহিক সৈনিক, প্রায় প্রায় আসে। হ্যাঁ, ঠিক আছে, সাপ্তাহিক সৈনিক, এটা একটু মনে রাখবো। ঠিক আছে, ওকে। তারপর চলে আসো, আরেকটা জিনিস আছে যে ভাষা আন্দোলনের সময়, কারণ যেহেতু সব ভাষা আন্দোলনের প্রত্যেকটা জিনিস কই হয়েছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়তে শুরু হয়েছে, এই জন্য আসে যে ভাষা আন্দোলনে ঢাবির বিসি কে ছিল। হ্যাঁ, ঢাবির বিসি যে ছিল ওনার নাম মনে রাখো ডক্টর এস এম হুসাইন। হ্যাঁ, ডক্টর এস এম হুসাইন। হ্যাঁ, ঠিক আছে, এস এম হুসাইন। তাহলে দেখো এটা একটু মনে রাখবো, ঢাবি বিসি অর্থাৎ ভাষা আন্দোলনের সময় যে বিসি ছিল তার নাম হলো ডাক্তার এস এম হুসেন। হ্যাঁ, ডক্টর এস এম হুসেন। তাহলে ভাষা আন্দোলনের সময় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর মানে উপাচার্য ছিল ডক্টর এস এম হোসেন। হ্যাঁ, ওকে। তারপর যারা সবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভাষা আন্দোলনের সময়, ভাষা আন্দোলনের সময়, হ্যাঁ, এই ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের কে কি ছিল? হ্যাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল, আর একটা আছে পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাস্ট বিসিএস এ আসছে, মনে রাখবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। হ্যাঁ, খাজা নাজিমুদ্দিন। হ্যাঁ, তাহলে বলছি ভাষা আন্দোলনের সময় 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কি তৎকালীন খাজা নাজিমুদ্দিন। হ্যাঁ, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল খাজা নাজিমুদ্দিন। আর ওই সময় মুখ্যমন্ত্রী কে ছিল, মুখ্যমন্ত্রীর নাম ছিল নুরুল আমিন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নাম ছিল নুরুল আমিন। হ্যাঁ, এর সাথে একটু প্যাচ লাগে যেটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বা তারপরে একটু বলে রাখি, যদি পরীক্ষায় চলে আসে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে পাকিস্তানের প্রথম যদি চলে আসে তাহলে প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো লিয়াকত আলী। হ্যাঁ, যদি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী আসে। হ্যাঁ, আর পাকিস্তানের যদি প্রথম মুখ্যমন্ত্রী আসে তাহলে তার নাম হলো খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, অর্থাৎ এই খাজা নাজিমুদ্দিন প্রথমে কি ছিল, পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিল, পরবর্তীতে যে আসে ভাষা আন্দোলনের সময় উনি কি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে। হ্যাঁ, এই দুটো একটু জাস্ট রিডিং দিয়ে রাখো। ঠিক আছে, বাট মেইনলি মনে রাখবো হলো এই দুইটা। হ্যাঁ, এই পাকিস্তানের মানে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল খাজা নাজিমুদ্দিন, আর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল নুরুল আমিন। হ্যাঁ, এই দুটো একদম মাথায় একদম ঢোকানো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। বাকি আরো অনেক কিছু আছে, গভর্নর জেনারেল কে ছিল, অমুক ছিল, তমুক ছিল, পড়তে পারলে ভালো, বাট লিস্ট এই দুটো অবশ্যই মনে রাখবা। হ্যাঁ, আর এটা এই লাস্ট বিসিএস এ আসছে, দেখো পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল ভাষা আন্দোলনের সময়, আনসার কি খাজা নাজিমুদ্দিন। ওকে, ঠিক আছে। তারপর চলো, অনেক যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর আমাদের কিছু ভাই শহীদ হলো, এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা কি পেলাম, এই ভাষা বাংলা ভাষাকে পেলাম। হ্যাঁ, এই জন্যই আমাদের কি পরবর্তীতে এই 21শে ফেব্রুয়ারি কে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাই হোক, এই যে স্বীকৃতিগুলো, এই স্বীকৃতিগুলো আসলে কিভাবে পাইছি আমরা, কোন কোন জায়গা থেকে পাইছি এগুলো একটু দেখি। দেখো, প্রথম যে স্বীকৃতি দেওয়া হলো এরকম আন্দোলনের তো পড়া, পাকিস্তান গণপরিষদ মানে প্রথম বাংলাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিল। তাহলে কি পাকিস্তান গণপরিষদ কি দেয়, এই বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। কত সালে গণপরিষদ স্বীকৃতি দেয়? 9 মে 1954 সালে। হ্যাঁ, তাহলে গণপরিষদ কি করে স্বীকৃতি দেয়, গণপরিষদ স্বীকৃতি দেয় কত সালে, 1954 সালে। পরবর্তীতে জাতীয় পরিষদ, পাকিস্তানের যে জাতীয় পরিষদ আছে এই জাতীয় পরিষদ স্বীকৃতি দেয়, এই জাতীয় পরিষদ স্বীকৃতি দেয় কত তারিখে, জাতীয় পরিষদ স্বীকৃতি দেয় 16 ফেব্রুয়ারি 1956 সালে। হ্যাঁ, দেখো ব্যাপারগুলো দেখো, আমাদের যুদ্ধ কিন্তু মানে যদি বলো যে আমাদের যে মানে ত্যাগ বা তিতিক্ষা ছিল ওটা কিন্তু 1952 সালে ছিল, বাট দেখো পাকিস্তান গণপরিষদ কত বছর পরে, 2 বছর পরে যে 1954 সালে প্রথম কি করছে স্বীকৃতি দিচ্ছে। এবং জাতীয় পরিষদ, গণপরিষদের চেয়ে কি সবকিছু মিলে জাতীয় পরিষদ কিন্তু আরো পরে দিচ্ছে, কত 1956 সালে, কত 16 ফেব্রুয়ারি আর 9 মে। তারিখগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, সালগুলো একটু মনে রাখো। হ্যাঁ,
এই এই যদি মনে রাখো তোমাদের লেভেলে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর আসো বাংলা ভাষাকে, ঠিক আছে, আমরা যে আমাদের বাংলা ভাষাকে পাইছি, তারপরে আমাদের বাংলাদেশ তৈরি হয়েছে বা বাংলাদেশের উদ্ভব হয়েছে 1971 সালে। এর পরবর্তীতে বাংলাদেশ সরকার 1987 সালের দিকে এসে সংবিধানে এই বাংলাকে জীবনের সর্বস্তরের ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। তাহলে এটা একটু মনে রেখো যে আমাদের আছে যারা সংবিধানে যদি বলা হয় মানে আমাদের জাতীয় সংসদ যেটা বাংলাদেশের জাতীয় সংসদ, হ্যাঁ, এটা কিন্তু পাকিস্তানের জাতীয় সংসদ, হ্যাঁ, ওটার সাথে মিলায় না এটা, হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সংসদে, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় সংসদে, ঠিক আছে, বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, হ্যাঁ, সর্বস্তরের জনগণের জন্য, হ্যাঁ, সর্বস্তরের জনগণের জন্য। এটা হলো 1987 সালে, হ্যাঁ, ঠিক আছে, এটা তিন পয়েন্ট, ওটা কত সালে? 1987 সালে, হ্যাঁ। তাহলে এটা যে এই যে বাংলাদেশের জাতীয় সংসদে যে আইনটা পাস হয়েছে, এই আইনটা 1987 সালে। পাকিস্তানের জাতীয় পরিষদে কত? 1956 সালে। আর গণপরিষদে কথা বলছি 1954 সালে। এই তিনটা সালে মনে রাখো, এই তিনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মোটামুটি আসলে এই তিনটা থেকে আসবে যে স্বীকৃতির ক্ষেত্রে কোনটা কোন কত তারিখে দিছে, এত মানে কত তারিখে দিছে হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের লেভেলে বেশি ইম্পর্টেন্ট কোনটা কত সালে দিছে। তাই গণপরিষদ দিছে 1954 সালে, জাতীয় পরিষদ পাকিস্তানের জাতীয় পরিষদ দিছে 1956 সালে, আর বাংলাদেশের জাতীয় পরিষদ উনি এটাকে বলছে যে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই জিনিসটা বলা হয়েছে 1987 সালের দিকে। ওকে, এই এতটুকু মনে রাখো, তাহলে মোটামুটি চলবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের সবচেয়ে বড় যে অর্জন, এই যে ভাষা আমাদের ভাইয়েরা, ঠিক আছে, ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে পেয়েছি। এই বাংলা ভাষা যে পেয়েছি, এই ভাষার জন্য সর্ব সর্ব মানে বলতে পারো যে সবচেয়ে ভালো যে স্বীকৃতি, সেটা আন্তর্জাতিক স্বীকৃতি, এটা আমাদের কে দিছে? ইউনেস্কো দিছে, হ্যাঁ। কে দিছে? ইউনেস্কো, হ্যাঁ, নট ইউনিসেফ, হ্যাঁ। পরীক্ষা একবার হলো মেডিকেল আসছিল, এটা ওই অপশনে কি ছিল? ইউনেস্কো ছিল না, ইউনিসেফ ছিল। ঠিক আছে, অনেকে ইউনিসেফ দেখা যাচ্ছে না, এটা হলো ওই বছর যে কোশ্চেন আসছিল ওটা ব্ল্যাঙ্ক আনসার ছিল, হ্যাঁ, বাট ইউনিসেফ কিন্তু দেয় নাই, হ্যাঁ। তাহলে এই সব সহজ কোশ্চেন আমাদের খুব বেশি কনফিউজ হওয়া যাবে না। কে দিছে? বাংলাকে রাষ্ট্রভাষা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করছে কে? ইউনেস্কো। কে করছে? ইউনেস্কো, হ্যাঁ। কততম অধিবেশনে? 30তম অধিবেশনে, 30তম অধিবেশনে, হ্যাঁ। তাহলে 30তম অধিবেশনে কি করছে? বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করছে, হ্যাঁ। কত সালে? সালটা যদি বলি, এটা তারিখটা যদি বলি, 17 নভেম্বর। এই তারিখটা মনে একটু কষ্ট হলে মুখস্থ করবে, হ্যাঁ। 17 নভেম্বর 1999 সালে, হ্যাঁ, 17 নভেম্বর 1999 সালে, হ্যাঁ। এবং পরবর্তীতে এর এক বছর পর 21 ফেব্রুয়ারি 2000 সাল থেকে, হ্যাঁ, 21 ফেব্রুয়ারি কত সাল? 2000 সাল থেকে বিশ্বের 188টি দেশে সর্বপ্রথম একই সাথে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তাহলে আমরা বলছি ইউনেস্কো কি করছে? 30তম অধিবেশনে কত তারিখে? 17 নভেম্বর 1999 সালে সর্বপ্রথম এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে কি করছে? স্বীকৃতি দান করছে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান করছে। পরবর্তীতে ওই বছরের পরের বছর 21 ফেব্রুয়ারি 2000 সালে এবং সারা বিশ্বের কয়টা দেশে? 188টি দেশে এই বাংলা ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এবং এর পরবর্তী থেকে এখনো পর্যন্ত স্টিল নাও, ঠিক আছে, পুরো বিশ্বের সব দেশে মোটামুটি কি হয়? এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটা আমাদের অনেক বড় একটা অর্জন বলতে পারো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো, এই ইউনেস্কো এটা ক্লিয়ার হয়েছে। এটা ইউনেস্কো, এটা একদম মাথায় ঢুকে নাও, এটা ইউনেস্কো, হ্যাঁ। ওকে, আর তোমাদের বায়োলজি বই আরেকটা জিনিস লেখা আছে যে 1997 সালের কথা লেখা আছে। মোটামুটি ইউনেস্কো 1997 সালে প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশ সরকার এটা 1999 সালে পাইছে, এবং 2000 সালে এটা হলো কি হয়েছে? সারা বিশ্ব সহ পালিত হয়েছে, হ্যাঁ। এই তিনটা যদি মনে রেখো, বাট 99টা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা 99 দেখাবো, হ্যাঁ। তারপর চলে আসো, যে বলা হয় বাংলা ভাষা বিশ্বের কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে আছে। এটা বারবার পরীক্ষা আসে, যদি আসলে এটা নাকি ব্যাখ্যা আসলে বিশ্বে আসলে এরকম সঠিক ব্যাখ্যা নাই, আমি জানি না। যাই হোক, তারপরে বইয়ে যেহেতু আছে সবগুলোতে, এই জন্য অবশ্যই অবশ্যই পড়বা যে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিচ্ছে কোন দেশ। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, এটা পেইড কোশ্চেন, দেখবা এটা দেয় আপনি পেয়ে গেছে এবার। দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, সেটা হলো সিয়েরা লিওন, হ্যাঁ, ঠিক আছে, সিয়েরা লিওন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এটা একদম ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা। তাহলে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিচ্ছে কোন দেশ? সিয়েরা লিওন, হ্যাঁ। তাহলে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিচ্ছে কোন দেশ? সিয়েরা লিওন, হ্যাঁ। দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিচ্ছে কোন দেশ? সিয়েরা লিওন। ওকে, আচ্ছা, তারপরে কিছু তথ্য, এটা মনে থাকবে তো, সিয়েরা লিওনের কথা একদম মাথায় ঢোকা যাবে, এটা একদম খুব খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় দেখো এবার হয়তো আসতে পারে, এক দুই বছর পরে পরে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সিটিতে বারবার আছে, হ্যাঁ, যে জায়গায় এটা আছে। তাহলে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিচ্ছে কে? সিয়েরা লিওন, হ্যাঁ। আচ্ছা, তারপর চলে আসো, মাঝে মাঝে আসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা মনে রাখবা ঢাকার সেগুনবাগিচায়। কোথায়? ঢাকার সেগুনবাগিচায়। হ্যাঁ, সেগুনবাগিচায়। হ্যাঁ, তাহলে কি বলছি? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায়। হ্যাঁ, এগুলো একটু মনে রেখো। তারপর 21শে জাদুঘর। 21শে জাদুঘর এটা কোথায় অবস্থিত? এটা বাংলা একাডেমিতে অবস্থিত। হ্যাঁ, কোথায় অবস্থিত 21শে জাদুঘর? বাংলা একাডেমি। হ্যাঁ, এটা একটু মনে রেখো। হ্যাঁ, তাহলে বলছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায়। আর 21শে জাদুঘর এটা কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। হ্যাঁ, এই একটু মনে রেখো, তাইলে হবে। আচ্ছা, তারপর চলে আসো। তারপর আমরা কথা বলবো শহীদ মিনার নিয়ে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, শহীদ মিনার। শহীদ মিনার নিয়ে হলো 3 ধরনের কথা আছে। প্রথম শহীদ মিনার, তারপর বর্তমান শহীদ মিনার, আর দেশের সর্বোচ্চ শহীদ মিনার। হ্যাঁ, আমরা তিনটা নিয়ে কথা বলবো। তাহলে সর্বপ্রথম আসো আমরা কথা বলি প্রথম শহীদ মিনার। হ্যাঁ, প্রথম যে শহীদ মিনারটা ছিল এটা কোথায় অবস্থিত? ঢাকা মেডিকেল কলেজে। কোথায়? ঢাকা মেডিকেল কলেজ। তোমরা যে মেডিকেল কলেজের জন্য কি মানে যে মেডিকেলের জন্য পরীক্ষা দিচ্ছ, এই যে সর্বপ্রথম আমাদের প্রথম যে মেডিকেল কলেজ সেটা হলো কি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ। তাহলে প্রথম যে আমাদের এটা ছিল শহীদ মিনারটা ছিল এটা কোথায় অবস্থিত? ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ। হ্যাঁ, আমাদের যুদ্ধ মানে ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ হয়েছে কত তারিখে? 21 তারিখে। তারপর 22 তারিখে ওটা নিয়ে ঝামেলা হয়েছে। তারপর পরে 23 তারিখে সর্বপ্রথম কি হয়েছে? 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই প্রথম শহীদ মিনার কি হয় মানে মানে কাজটা শুরু হয়, এবং 24শে ফেব্রুয়ারি এই কাজটা কি হয়? শেষ হয়। হ্যাঁ, তাহলে আমরা বলছি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আমাদের প্রথম শহীদ মিনার, সেটা 23 তারিখে কাজ শুরু হয় এবং 24শে ফেব্রুয়ারি কি হয়? এই কাজটা সম্পন্ন হয় বা কাজটা শেষ হয়। বুঝছো? এবং এই শহীদ মিনারটা উদ্বোধন করেন, এই প্রথম শহীদ মিনারটা উদ্বোধন করেন, আমি মনে রাখতাম এরকম যে শহীদ মিনার প্রথমটা উদ্বোধন করেন শফিউরের পিতা। হ্যাঁ, শফিউরের পিতা, শফিউরের পিতা। শহীদ আমাদের তালিবাস্য আছে, শফিউর আমাদের তালিবাস্য আছে। এর প্রথম যে শহীদ মিনার মানে এটা কে হলো কি করছে মানে কে উদ্বোধন করছে? সে হলো শফিউরের পিতা। হ্যাঁ, শহীদ শফিউরের পিতা। হ্যাঁ, নাম মনে রাখতে পারলে ভালো, নাম মনে রাখতে পারলে এত কষ্ট করার দরকার নেই। কত তারিখে করছে? অবশ্যই যে তারিখে শেষ হয়েছে কাজ, তাহলে 24শে ফেব্রুয়ারি। হ্যাঁ, এই ঠিক আছে। তাহলে প্রথম শহীদ মিনার থেকে এতটুকু মনে রাখলে চলবে। ওকে, তারপর চলে আসে বর্তমান শহীদ মিনার। তার পরবর্তীতে কি হয়েছে? এটা ভেঙে ফেলানো হয়েছিল। এখন বর্তমান যে শহীদ মিনার আছে আমাদের, এটা কিন্তু এই শহীদ মিনার না। তারপর আসে বর্তমান শহীদ মিনার। এই বর্তমান শহীদ মিনারের স্থপতি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, শহীদ মিনারের কি স্থপতি? এই বর্তমান যে শহীদ মিনারের স্থপতি তার নাম হলো হামিদুর রহমান। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একদম ইনফিনিটি স্টপে মনে রাখবা। বর্তমান শহীদ মিনারের কি স্থপতি? তার নাম কি বলছি? হামিদুর রহমান। খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টপে মনে রাখবা। বর্তমান শহীদ মিনারের স্থপতির নাম কি? হামিদুর রহমান। হ্যাঁ, পরবর্তীতে এই বর্তমান যে শহীদ মিনার আছে, এই শহীদ মিনারটা কি করছিল? পাকিস্তানের বর্বরতার মানে বর্বরতার কি প্রমাণ হিসেবে তারা 1971 সালে এই শহীদ মিনারটা আবার ভেঙে ফেলে। হ্যাঁ, পরবর্তী 1972 সালে আমরা এই শহীদ মিনারটা পুনরায় আবার তৈরি করি। হ্যাঁ, এবং বর্তমানে এটা এখনো কি আছে? আছে। তাহলে বর্তমানে যে শহীদ মিনার এটা স্থপতি হলো হামিদুর রহমান। এটা 1971 সালে পাকিস্তানরা ভেঙে ফেলছিল এবং পরবর্তীতে আমরা 1972 সালে আবার পুনরায় কি করা হয়? এটা তৈরি করা হয়। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা জিনিস আসে বারবার, এই দেশের সর্বোচ্চ শহীদ মিনার, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেশের সর্বোচ্চ শহীদ মিনার, সর্বোচ্চ শহীদ মিনার এটা কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাহলে দেশের সর্বোচ্চ যে শহীদ মিনার এটা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যারা পরীক্ষা দিতে যাবা তারা গেলেই দেখতে পারবো সর্বোচ্চ যে শহীদ মিনার এটা 46 ফুট। হ্যাঁ, লাগবে না, তাই একটু দেখো আর কি। হ্যাঁ, বর্তমান যে সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেকে ভাবে ঢাকা মেডিকেল কলেজের ওইটা নাকি, না ওটা কিন্তু মানে ওটা প্রথম শহীদ মিনার বা বর্তমান শহীদ মিনার। বাট সর্বোচ্চ যদি বলে ফেলে তাহলে আনসার কিন্তু তখন কি না ঢাকা মেডিকেল কলেজ না, তখন আনসার হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা 46 ফুট পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তাহলে বর্তমান যে শহীদ মিনার এলো কি মানে এলো ঢাকা মেডিকেল কলেজে, বাট সর্বোচ্চ যে শহীদ মিনার এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। হ্যাঁ, ঠিক আছে। তারপর চলে আসো আরেকটা জিনিস যেটা বারবার আসে, সেটা দেশের বাইরে কই কই শহীদ মিনার আছে। খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এতক্ষণ তো দেশের মধ্যে বললাম, এখন দেশের বাইরে বলবো। হ্যাঁ, তাহলে দেশের বাইরে কোথায় কোথায় শহীদ মিনার আছে? এক নম্বরে যদি বলি দেশের বাইরে সবকিছু মানে প্রথম যে শহীদ মিনার দেশের বাইরে, কিন্তু বাইরে যে প্রথম শহীদ মিনার, ঠিক আছে, দেশের বাইরে প্রথম যে শহীদ মিনার সেটা হলো যুক্তরাজ্যের। কোথায়? যুক্তরাজ্য। হ্যাঁ, যুক্তরাজ্য মানে বুঝো তো ইউকে। হ্যাঁ, ইউনাইটেড কিংডম। তাহলে যুক্তরাজ্যের কোথায়? যুক্তরাজ্যের ওল্ড হ্যামে। হ্যাঁ, যুক্তরাজ্যের ওল্ড হ্যামে। হ্যাঁ, এই তাহলে কোথায় প্রথম শহীদ মিনার কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে বা ইউকে। হ্যাঁ, ইউকে এর ওল্ড হ্যামে। আর তার পরবর্তীতে দ্বিতীয় যে শহীদ মিনার,
দ্বিতীয় শহীদ মিনার এটাও যুক্তরাজ্যের, ঠিক আছে, দ্বিতীয় যে শহীদ মিনার এটাও যুক্তরাজ্যের। তার মানে বোঝা যায় যুক্তরাজ্যে বাংলাদেশের সাথে কানেকশন অনেক ভালো, তাই না? যুক্তরাজ্যের কোথায়? লন্ডনে, হ্যাঁ, ঠিক আছে। অনেকে আমরা ভাবি লন্ডন একটা দেশ, যুক্তরাজ্য একটা দেশ, না ভাই, লন্ডন যুক্তরাজ্যের একটা রাষ্ট্র, মানে যুক্তরাজ্যের একটা হলো কি প্রদেশ। যাই হোক, এই লন্ডনের ক্ষেত্রে হলো তাহলে কি আমরা বলছি প্রথম যে শহীদ মিনার এটা হলো কোথায়? যুক্তরাজ্যের ওল্ডহ্যামে। আর দ্বিতীয় যে শহীদ মিনার এটা হলো যুক্তরাজ্যের লন্ডনে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট দুইটাই। তাহলে প্রথম শহীদ মিনার কই বলছি? ওল্ডহ্যামে, মানে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে। দ্বিতীয় শহীদ মিনার কোথায়? যুক্তরাজ্যের লন্ডনে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন আছে, দেখো এগুলা কিন্তু হলো কি বাংলাদেশের অর্থায়নে না। আরেকটা কোশ্চেন আছে যে বাংলাদেশ সরকার মানে বিডি, বাংলাদেশ সরকারের অর্থায়নে, কি বলছি? বাংলাদেশ সরকারের অর্থায়নে, ঠিক আছে, দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়? সেটা হলো জাপান। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই যুক্তরাজ্য পড়তে 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 জাপানটা বোঝা যায়। মনে রাখবো সরকারের অর্থায়নে যদি আসে, সরকারের নিজেদের অর্থায়নে আমাদের দেশের বাইরে প্রথম শহীদ মিনারের নাম কি? জাপান। মানে কোথায় অবস্থিত? জাপান। আর নরমালি প্রথম শহীদ মিনার, দ্বিতীয় শহীদ মিনার দুইটাই যুক্তরাজ্যে, একটা ওল্ডহ্যামে আর একটা হলো কি লন্ডনে, ঠিক আছে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। তারপর আরেকটা জিনিস আসছে যেটা মুসলিম দেশের মধ্যে কোনটা, হ্যাঁ, ঠিক আছে, মুসলিম দেশ, দেশের বাইরে কোন মুসলিম দেশে আমাদের হলো কি শহীদ মিনারটা আছে? সেটা হলো ওমান। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা একটু মনে রেখে হবে, তাহলে হবে, হ্যাঁ। তাহলে মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম যেটা আছে এটা হলো ওমান। আর বলছি সরকারের অর্থায়নে যদি বলে আনসার জাপান। আর যদি প্রথম দ্বিতীয় শহীদ মিনার আসে আনসার হলো যুক্তরাজ্য, একটা ওল্ডহ্যামে আর একটা হলো কি লন্ডনে। ওকে, ঠিক আছে, এটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তারপরে চলে আসো, যেটা বারবার আছে, হ্যাঁ, কিছু গান কবিতা যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলি একটু, ঠিক আছে। ছোটবেলাতে পড়তেছো আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, আমার ভাইয়ের রক্তের আগুন, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আমার ভাইয়ের রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি, এটা একদম ইনফিনিটি স্টার, এটা বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটার তিনটা জিনিস আছে, প্রথম হলো গীতিকার, ঠিক আছে, প্রথম সুরকার, ঠিক আছে, আর হলো বর্তমান সুরকার, হ্যাঁ, ঠিক আছে। মনে রাখবে গীতিকার, আমি যেটা মনে রাখতাম আমার ভাইয়ের রক্তের আগুনে গীতিকারে গ আছে, এটা গাফফার চৌধুরী, হ্যাঁ, ঠিক আছে। তাহলে গীতিকার কে? গাফফার চৌধুরী। আর প্রথম সুরকার আর বর্তমান সুরকার এটা নিয়ে সবচেয়ে ঝামেলা হবে। আর প্রথম সুরকার মনে রাখবে আব্দুল লতিফ, হ্যাঁ, আমি মনে রাখতাম যেটা আব্দুল আর লতিফ, এদের যদি এক করে ফেলো হয় আব্দুলের আর এই লতিফের ল, তাহলে এটা হয় গেল আলতাফ, হ্যাঁ। মানুষ তো বর্তমানে কি করে ফেলে? ছোট করে ফেলে। এই জন্য আব্দুল লতিফ ছোট করে ফেললে তার নাম আলতাফ, তাহলে মানে বর্তমান সুরকারের নাম আলতাফ মাহমুদ, প্রথম সুরকারের নাম আব্দুল লতিফ, আর গীতিকারের নাম গাফফার চৌধুরী। তাহলে একদম অনেকদিন মনে থাকবে, দেখো ভুলছো না, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটা একদম মাস্ট মনে রাখবে। একদম মানে পরীক্ষায় ভাষা আন্দোলন থেকে কোশ্চেন আসলে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ভাষা আন্দোলনের মূল গানই হলো কি এটা, আমরা ছোটবেলাতে দেখছি যে আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি, ঠিক আছে। এই যে গানটা, এই গানটার গীতিকার হলো গাফফার চৌধুরী, প্রথম সুরকারের নাম আব্দুল লতিফ, বর্তমান সুরকারের নাম আলতাফ মাহমুদ। মনে করে রাখবে আব্দুল লতিফ হলো কি, যদি তুমি হলো কনসাইজ করে ফেলো তাহলে আলতাফ মাহমুদ, হ্যাঁ, মানে মনে রাখার জন্য অ্যাকচুয়ালি, হ্যাঁ। ওকে, আচ্ছা, তারপর চলে আসো, এটা গেলো গান, হ্যাঁ। তারপর চলে আসো এই কিছু প্রথম জিনিস যদি বলি তোমাদের, দেখো হলো প্রথম কবিতা, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার নাম কি, হ্যাঁ, বলা হয় হলো কি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, হ্যাঁ, কাঁদতে আসেনি কি করছি? ফাঁসির দাবি নিয়ে এসেছি, হ্যাঁ, ঠিক আছে। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা কে বলছে? এটা প্রথম কবিতা, এটা মাহবুবুল আলম চৌধুরী, হ্যাঁ, মাহবুবুল আলম চৌধুরী, হ্যাঁ। তাহলে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, হ্যাঁ, কার কার লেখা? মাহবুবুল আলম চৌধুরী, হ্যাঁ। তারপর সব প্রথম নাটক, এটা হলো প্রথম কবিতা গেল। তারপর হলো প্রথম নাটক, ভাষা আন্দোলন দিতে প্রথম নাটকের নাম কি? এটা সবাই মোটামুটি জানো, এটা আমাদের পাঠ্য ছিল। কবর, কার লেখা? মনির চৌধুরী, হ্যাঁ, ঠিক আছে। কবর কার লেখা? মনির চৌধুরী, হ্যাঁ। তারপর সব প্রথম উপন্যাস, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস নাম কি? আরেক ফাল্গুন, হ্যাঁ, আরেক ফাল্গুন, এটা তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। কার লেখা? জহির রেহানের, ঠিক আছে। আরেক ফাল্গুন কার লেখা? জহির রেহানের, হ্যাঁ। তারপর শুরু প্রথম ছোট গল্প, ঠিক আছে, প্রথম ছোট গল্প নাম কি? একুশের গল্প, ঠিক আছে, একুশের গল্প কার লেখা? এটাও জহির রেহানের লেখা, হ্যাঁ, ঠিক আছে। তারপর প্রথম সংকলন, প্রথম সংকলন, হ্যাঁ, এটার নাম হলো 21শে ফেব্রুয়ারি, প্রথম সংকলনের নাম 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, ঠিক আছে। প্রথম সংকলন এটা হাসান হাফিজুর রহমান, হ্যাঁ, হাসান হাফিজুর রহমান,
ঠিক আছে। প্রথম তাহলে আমরা কি বলছি, প্রথম নাটক কবর মনির চৌধুরী, প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, এটা তোমরা জানো মোটামুটি জহির রায়হানের, প্রথম ছোট গল্প এটা হলো 21-এর গল্প, আর প্রথম সংকলনে কিন্তু 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ নামই 21শে ফেব্রুয়ারি, এটা হাসান হাফিজুর রহমানের। হ্যাঁ আর আরেকটা যেটা আছে প্রথম গান, এটাও লিখে দিই যেহেতু বলে ফেলছি সবগুলো। প্রথম গানের ক্ষেত্রে হলো বলবো না, ঠিক আছে। এইটা কিন্তু প্রথম গান না, আমরা যে বলছিলাম আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু প্রথম গান না, হ্যাঁ ওটা গান ছিল নরমালি। বাট প্রথম গান যদি বলা হয় তাহলে কিন্তু কি বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না, হ্যাঁ বলবো না 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি বলবো না, হ্যাঁ ঠিক আছে। তাহলে বলছি কি প্রথম গান যদি বলে তাহলে কিন্তু আবার তোমরা আমার ভাই রক্তের রাঙানো জায়গায় আসো না। প্রথম গান যদি বলা হয় তাহলে বলবো না 21শে ফেব্রুয়ারি বলবো না, হ্যাঁ এটা কার লেখা, এটা আমি বলি প্রথম গানে গ আছে, এটা হলো গাজীউল হক, হ্যাঁ আর গাজীউল হক, হ্যাঁ এটা একটু মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে দরকার নেই। তাহলে বলছি আমরা প্রথম কবিতার নাম কাটতে আসি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা হলো মাহবুব আলম চৌধুরী, প্রথম নাটক কবর মুনির চৌধুরী, প্রথম উপন্যাস আরেক ফাল্গুন জহির রায়হানের, প্রথম ছোট গল্প 21-এর গল্প, প্রথম সংকলনের নাম হলো 21শে ফেব্রুয়ারি, আর প্রথম গানের নাম কি ভুলবো না 21শে ফেব্রুয়ারি কি ভুলবো না। ওকে আচ্ছা, তারপর চলো আসো একটু বুঝে দিলাম। সেটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র, ঠিক আছে। প্রথম চলচ্চিত্র যে ছিল এটা হলো জীবন থেকে নেওয়া, খুব ইম্পর্টেন্ট, জীবন থেকে নেওয়া, হ্যাঁ এটা কার লেখা, কার জহির রায়হানের উপন্যাস প্রবন্ধ, হ্যাঁ জহির রায়হান, ঠিক আছে। জীবন থেকে নেওয়া কার লেখা, জহির রায়হানের, হ্যাঁ আর এই জায়গায় এই জীবন থেকে নেওয়াতে গিয়ে হয় প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়, জীবন থেকে নেওয়াতেই প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়, হ্যাঁ জীবন থেকে নেওয়া, হ্যাঁ জীবন থেকে নেওয়া কার লেখা মানে কার পরিচালনায় জহির রায়হানের পরিচালনায় জীবন থেকে নেওয়া, এটা আমাদের প্রথম চলচ্চিত্র ভাষা আন্দোলন ভিত্তিক যে চলচ্চিত্র তার নাম কি জীবন থেকে নেওয়া, ঠিক আছে এটা তো মনে রাখো, ঠিক আছে। এই আর তোমরা তো ভাষা আন্দোলন নিয়ে আরো কিছু জিনিস জানো, যেমন শামসুর রহমানের কি আছে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, এটা শামসুর রহমানের, ঠিক আছে। আর বাকি তোমাদের ওরকম আসলে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, ঠিক আছে। ভাষা আন্দোলন কিন্তু মোটামুটি আর যদি কিছু উপন্যাস আছে কিছু গান আছে বলে একটু দেখে নিও, ঠিক আছে। আর ওভারঅল যেগুলো বলছি এগুলো একটু মনে রেখে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইঞ্চিন শব্দে মনে রাখবে, হ্যাঁ তাহলে প্রথম চলচ্চিত্র কি বলছি জীবন থেকে না, কার পরিচালনায় জহির রায়হানের পরিচালনায়, হ্যাঁ ঠিক আছে। আর মোটামুটি আরেকটু যদি বলি যেটা জিনিস একটু নোট করে রাখতে পারো, সেটা হলো মোদের গরব নামে একটা কি আছে ভাস্কর্য আছে, ঠিক আছে। এটা ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য, ঠিক আছে। লিখে দিই একটু লাস্ট, কি বলছি মোদের গরব এটা হলো কার 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 তৈরি, অখিল পাল, হ্যাঁ দেখো মোটামুটি যদি পারো, এটা বাংলা একাডেমিতে আছে, হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা ছিল অমর একুশে, এই দুটা ভাস্কর্য আর কি, হ্যাঁ ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য, হ্যাঁ অনেক সময় এবার লাস্ট ইয়ার আসতে না প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, এই জন্য চলে আসতে পারে ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য, হ্যাঁ ভাস্কর্য কি বলছি মোদের গরব, এটা কার লেখা অখিল পাল মানে কার স্থপতি অখিল পালের, এটা কোথায় অবস্থিত বাংলা একাডেমি, হ্যাঁ। তারপরে চলো অমর একুশে কার জাহানারা পারভিন, হ্যাঁ জাহানারা পারভিন, ঠিক আছে। এই জাহানারা পারভিন যেহেতু আছে বৈঠক আছে, এটা কই থাকবে ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হ্যাঁ তাহলে বলছি আমরা মোদের গরব এটা অখিল পালের লেখা, ঠিক আছে। মোদের গরব মোদের আর সামনে ছোটবেলা পড়তাম না, এটা অখিল পালের স্থপতি, আর এটা বাংলা একাডেমিতে অবস্থিত। অমর একুশে ভাস্কর্যটা জাহানারা পারভিন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, হ্যাঁ এই মোটামুটি বাকি কিছু তোমাদের লেভেল আসলে দরকার নেই, সো এত পারা নিও না, মোটামুটি পড়ো। আমি বলছি ভাষা আন্দোলন ভিত্তিক যত কথা আছে মোটামুটি বিশ্বাস করো তুমি, আমি ওই দিনে বলছিলাম হলো কি পাকিস্তানের আমলে ওই মানে 1971 সালের মার্চ আর এপ্রিল বলছি মোস্ট ইম্পর্টেন্ট, আর এনে ভাষা আন্দোলন মোটামুটি শেষ করে ফেলছি ইনশাল্লাহ। চেষ্টা আছে মাঝখানে হলো 52 থেকে শুরু করে একদম 69 পর্যন্ত বা 70-এর নির্বাচন পর্যন্ত এটা একটা ক্লাস নেওয়ার চেষ্টা আছে, ওইটুকু মোটামুটি শেষ করবো, তাহলে মোটামুটি মুক্তিযুদ্ধ 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, হ্যাঁ মোটামুটি একটা কভার হয়ে যাবে তোমাদের, হ্যাঁ। আর ভাস্কর্য নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে, আর একটা কালকে ইনশাল্লাহ দেখি একটা ইংলিশ ক্লাস নিবো কিনা ভাবতেছি, হ্যাঁ ঠিক আছে। মোটামুটি থাকো আমাদের সাথে, একটু যদি সময়গুলো হলো নষ্ট করো না, সবাই ভালো মতো পড়াশোনা করো, অবশ্যই সবার জন্য শুভকামনা, সবাই ভালো করবা ইনশাল্লাহ, ঠিক আছে। নিজেকে হলো জাজ করো, নিজের জন্য পরিশ্রম করো, ভালো কিছু আল্লাহ অবশ্যই তোমার জন্য লিখছে, আমাদের জন্য দোয়া করবো, তোমাদের জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।